নোরা ম্যাডাম সুপ্রভার গায়ে হাত তুলেছে, বোনকে যা নয় তাই বলেছে। এরপর বলবেন সুপ্রভা নির্যাতিত হচ্ছে না? মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি বাবা, এটা আমার ব্যর্থতা। তবে নোরা সুপ্রভার গায়ে হাত তুলতে পারতো না। তুমি না এলে আমি না হয় তোমার আঙ্কেল ঠিকই ওকে আটকে দিতাম। এরপর যদি তোমার মনে হয় শুভা এখানে সুরক্ষিত নয়, তুমি ওকে নিয়ে যেতে পারো বাবা। অনেক দিন পর ভাইকে দেখে সুপ্রভার খুব কান্না পাচ্ছিল, কিন্তু সে নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চায়নি, তাই সে আড়ালে দাঁড়িয়েছিল। কিন্তু ঈশিতা চৌধুরীর কথা শুনে সে আর স্থির থাকতে পারে না, ছুটে আসে ভাইয়ের কাছে, ভাইকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, আমার ঘৃণার থেকে ভালোবাসার মানুষ অনেক বেশি। বাবা মা আমাকে সত্যি অনেক ভালোবাসেন। আমি এখানে ভালো আছি, সুখে আছি। নোরা আর কতদিনই বা এই বাড়িতে থাকবে? আজ বিয়ে দিলে কাল থেকে এই বাড়ির মেহমান হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে টেনশন করে নিজের কালো চুল সাদা করে ফেলো না। তোমার এখনই বিয়ে করা বাকি। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, আমি এখানেই থাকবো। সৌরভ কিছু বলার আগে নোরা পেছন থেকে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, এই নিয়ে যাও তো তোমার বোনকে, হাড় জুড়োক সবার। মোহনা শেখ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। নোরাকে পুত্রবধূ করার যে স্বপ্ন তিনি বুকের গভীরে লালন করেছিলেন, মূর্তির চা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাড়ির বউয়ের এত তেজ, উদ্ধত বেমানান। তিনি বরাবরই চেয়েছেন সুপ্রভার মতো একটা মিষ্টি শান্তশিষ্ট মেয়েকে তার ছেলের বউ হিসেবে দেখতে। সুপ্রভাকে তারও মনে ধরেছে। মিষ্টি চেহারা, শুধু তাকেই থাকতে ইচ্ছে করে। সুপ্রভার মধ্যে শিয়াদাত শাওরিয়ার বউ হওয়ার সমস্ত গুণ বিদ্যমান রয়েছে, তবু একটা বেধবা মেয়েকে তিনি ছেলের বউ করবেন না, কিছুতেই না। তিনি শিয়াদাতকে তাড়া দিয়ে বলেন, এদের ফ্যামিলি ড্রামা দেখার কোনো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তুমি প্লিজ বাড়ি চলো বেটা। আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে। তোমাকে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে আসাই। আমি আমার সব কথা উইথড্র করে নিচ্ছি, তুমি প্লিজ চলো এখান থেকে। শিয়াদাত বাঁকা হেসে বলে, তুমি যত সহজে আমার কথা উইথড্র করে নিতে পারছো, তত সহজে আমি আমার দেওয়া মন উইথড্র করতে পারবো না আম্মু, সো সরি। মোহনা শেখ একটু নরম হয়ে বলেন, একটু বোঝার চেষ্টা করো বেটা। ঈশিতা চৌধুরী যেখানে শুক্রবার ভাইয়ের হাতে সুপ্রভাকে তুলে দিতে নারাজ, সেখানে তোমার হাতে সুপ্রভাকে তুলে দিবে? আর সবচেয়ে বড় কথা, সুপ্রভা তোমাকে বিয়ে করতে রাজি হবে? রাজি না হওয়ার কোনো কারণ নেই। আমি একজন প্রফেসর, দেখতে হ্যান্ডসাম, ড্রেসিং, কেয়ারিং, আর কি চাই বলো? এরপরে যদি সুপ্রভা রাজি না হয়? শিয়াদাতের মুখের কথা কেড়ে নিয়ে মোহনা শেখ হড়বড় করে বলেন, যদি রাজি না হয় তবে? কিছু বলে সোফায় বসে থাকা সৌরভের পানে চায়। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বসে রয়েছে। নোরা, ঈশিতা চৌধুরী, রওশক চৌধুরী, কাউকে দেখা যাচ্ছে না। শিয়াদাত নিঃশব্দে সৌরভের পাশে গিয়ে বসে, কুটিল হেসে বলে, সম্বন্ধে? সৌরভ কপালের চোখ কপালে তুলে গলায় বলল, সম্বন্ধে? বউয়ের বড় ভাইকে তো সম্বন্ধে বলা হয়, তাই না? সৌরভ পুনরায় অবাক হয়ে বলল, বউকে? শিয়াদাত অকপটে বলল, তোমার বোন আমার বউ। চা করার জন্য সবে কিচেনের দিকে পা বাড়িয়েছে, তখনই শিয়াদাতের বলা বউ শব্দটা তার কানে যায়। সে তড়িৎ শিয়াদাতের দিকে তেড়ে আসে, কঠিন গলায় বলে, সে তখন থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আমাকে আপনার পছন্দ, আমাকে বিয়ে করবেন, হ্যান ত্যান। আপনি কি একবারও জানতে চেয়েছেন আমি কে চাই? শিয়াদাত সাউদিয়ার কারো কাছে চাওয়া না চাওয়া ধার ধারে না। সে যেটা চায় সেটা নিজেকেই নিতে জানে। বলে শিয়াদাত বাম চোখ টেপ দেয়, ঠোঁট কামড়ে বলে, তুমি চাও বা না চাও আমি তোমাকে বিয়ে করব লাল চমচম। তুমি চাও বা না চাও আমি তো তোমাকে বিয়ে করবই লাল চমচম। তুমি বউ হবে, শিয়াদাত শাহরিয়ার লাল চমচম বউ। সুপ্রভার ভুরু কুঞ্চিত হয়। শিয়াদাত শাহরিয়ার সম্পর্কে অন্যরকম একটা ধারণা ছিল তার মনে। নোরা শিয়াদাতের প্রশংসায় পঞ্চমুখ থাকে সর্বদা। নোরা থেকে জেনেছে শিয়াদাত নাকি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন, মেয়েদের হার্টথ্রব সে। কিন্তু সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। ইভেন কোনো মেয়ে যদি প্রপোজ করে, তাকে এমন ধমক দেয় যে পরবর্তীতে শিয়াদাত উপস্থিতি তার জন্য সুখকর নয়, বরং যন্ত্রণাদায়ক হয়। শিয়াদাত যখন প্রথম চৌধুরী বাড়িতে পা রাখে, তখন সুপ্রভার দৃষ্টি নিবদ্ধ হয় শিয়াদাতের দিকে। তার গম্ভীর মুখ, অ্যাটিটিউড দেখে সুপ্রভার মনে আতঙ্কে বিরাজ করে।
তখনকার শিয়াদাত শাহরিয়ার আর এখন তার সামনে দাঁড়িয়ে থাকা শিয়াদাত শাহরিয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। শিয়াদাতের কথা বলার ধরন, মুখের এক্সপ্রেশন দেখে সুপ্রভার মনে হচ্ছে তার সামনে কোনো প্রফেসর নয়, পাড়ার পাতিমস্তান দাঁড়িয়ে রয়েছে। যে মেয়ে দেখলে তাদের সামান্য লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে আমার বউ হবে টুকটুকে, যদি মেয়েটার উত্তর না হয় তখন তাকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দেবে। বিয়ের আগে বাসরের স্বপ্ন দেখছে নাকি? শিয়াদাতের প্রশ্নের ভাবনায় ছুটা কাটে গেল সুপ্রভার। সে শিয়াদাতের প্রথম কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধস্বরে বলে আপনি তো গিরগিটি থেকে অতি দ্রুত রং বদলান। শিয়াদাত নিজের দিকে তাকে বলে রং কই বদলেছি, আগে যেমন গৌরবর্ণে ছিলাম এখনও গৌরবর্ণেই রয়েছে, কালো হয়ে যায়নি। বিরক্তিতে কপাল কুঁচকে আসে সুপ্রভার গলা উঁচিয়ে বলে আপনি সবার সামনে ভদ্র মানুষের মুখোশ পরে থাকেন, ও আসলে চরম অভদ্র আপনি। আমার বুঝে আসছে না আপনার মতো একটা অসভ্য বেহায়া নির্লজ্জ লোক প্রফেসর হয় কিভাবে। শিয়াদাত সুপ্রভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে আমি পার্ট টাইম প্রফেসর, ফুল টাইম ভণ্ড, তবে সেটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে প্রযোজ্য। একবার বিয়েটা হোক, তারপর দিনরাত এই ভণ্ডের ভণ্ডামি সহ্য করতে হবে তোমাকে, ফেলার ফুরসত মিলবে না। শিয়াদাতের ফিসফিসানি সুপ্রভার কানের লতিতে আগুন ধরিয়ে দিল। সে এক ঝটকা এক পা পিছিয়ে গেল, বার কয়েক শ্বাস টেনে কর্কশ গলায় বলল আমি মরে গেলে আপনাকে বিয়ে করব না। শিয়াদাত জোর গলায় বলল করবে করবে, তুমি নিজেই আমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবে। চমচম, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। আজ আসি, টেক কেয়ার। সি ইউ সুন বলেই শিয়াদাত বেরিয়ে যায়। শিয়াদাতের যাওয়ার পানে তাকে সুপ্রভার মনে মনে বলে এই ভণ্ড প্রফেসর এত শিওর হয়ে কিভাবে বলছে যে আমি তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠব। এই লোক আবার কালো জাদু টাদু করবে নাকি? হতেই পারে যে ভণ্ডের ভণ্ড, ভণ্ড প্রফেসর। ছেলেটা কে সুপ্রভা? আমার সাথে এভাবে কথা বলছিল কেন? তোকে এবার কি বলে গেল? সৌরভের কথা শুনে পেছন ফিরে তাকায় সুপ্রভা। রেনরেনিং গলায় বলে নোরাকে দেখতে এসেছিল। কথাটা গণ্যচরুক হতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় সৌরভের। সে ব্যতিব্যস্ত হয়ে বলে আমি বরং উঠি সুপ্রভা। সুপ্রভা সৌরভকে জড়িয়ে ধরে মুখ অন্ধকার করে বলে উঠি মানে কি? হ্যাঁ, সবেই তো এলে, আজকে আবার তোমার জন্মদিন, ব্যস্ততার জন্য তোমাকে উইশ করার সময়টুকুও পাইনি। তুমি আজ কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি নিজের হাতে তোমার জন্য কেক বানাবো, তোমার পছন্দের পায়েস রান্না করব। এসবের কোনো দরকার নেই মনি, তোকে এক নজর দেখতে এসেছি, তাতে বুক জড়িয়ে গেছে আমার। সুপ্রভা কিছু বলার আগে ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী নিচে নেমে আসেন। সৌরভ তাদেরকে দেখে সুপ্রভাকে বুকে থেকে সরিয়ে দেয়। তাদের দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে আমাকে ক্ষমা করবেন মাইমা, আমি রাগের বশবর্তী হয়ে আপনাকে অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না মাইমা। আমি কিছু মনে করিনি সৌরভ, বরং বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। কটা ভাই পারে বোনকে এভাবে বুক দিয়ে আগলে রাখতে? ঈশিতা চৌধুরীর মুখে ভাইয়ের প্রশংসা শুনে বড্ড ভালো লাগে সুপ্রভার। ভাইকে নিয়ে তার গর্ববোধ হয়। তার ভাইয়ের লাখে নয় কোটিতে একটা। অবশ্যই সৌরভের গায়ের রং ফর্সা নয়, শ্যামবর্ণ, কিন্তু সেই শ্যামবর্ণে লুকিয়ে আছে এক অন্যরকম দ্যুতি। তার মুখের আদলে রয়েছে ভয়ঙ্কর রকমের সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা, তার ভাইয়ের সুন্দর একটা মন আছে। এই মনের রানী যে মেয়েটা হবে সে নিঃসন্দেহ ভাগ্যবতী। সুপ্রভা ঈশাদা চৌধুরীর দিকে এগিয়ে যায়, অভিযোগের সুরে বলে আপনি ভাইকে যতটা ভালোবাসছেন ভাইয়াও ততটা ভালো নয় আম্মু। ঈশিতা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করে খারাপের কী করেছে সৌরভ? আমার কথা শুনছে না? ভাইয়াকে কত করে বললাম আজকে দিনটা থেকে যেতে, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বললেন তোমার কোথাও যাওয়া হচ্ছে না সৌরভ, তুমি আজকে আমাদের সাথেই থাকবে। আমি অলরেডি কেক অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে কেক চলে আসবে। আমরা সবাই মিলে তোমার জন্মদিন সেলিব্রেশন করব। তাছাড়া তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, আমি তোমার মাকেও আসতে বলেছি, তিনি অলরেডি রওনা হয়েছেন। সৌরভের বুক কেঁপে উঠে, মনে মনে বলে মাইমা আমার সঙ্গে পার্সোনাল কথা বলবেন, আবার মাকেও আসতে বলছেন। মাইমাকে কিছু সন্দেহ করেছেন, তিনি কি ধরে ফেলবেন?
আমাকে? সৌরভ স্বপ্নে ঢোক গিলে মনে সাহস জুগিয়ে চাপা গলায় বলে, আমি কি কোনো অন্যায় করেছি মাইমা? আপনি কি আমার বিরুদ্ধে মায়ের কাছে অভিযোগ জানাতে চাইছেন? ঈশিতা চৌধুরী হেসে ওঠেন, মিষ্টি কণ্ঠে বলেন, তোমার মতো একটা ভালো ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব না বলো? সৌরভ বুকের উপর থেকে বড় একটা পাথর সরে যায়। সৌরভ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঈশিতা চৌধুরী কোনো প্রকার ভনিতা ছাড়াই বলেন শুক্রবার বিয়ের ব্যাপারে। বিয়ে মানে? আপনি এসব কি বলছেন মা? আমি আপনার ছেলের বউ, নিজের ছেলের বউকে বিয়ে দিতে চাইছেন আপনি? সুপ্রভার চোখের পানি দেখে ঈশিতা চৌধুরী বুক ধক করে ওঠে। তিনি এক পা এগিয়ে এসে আলতো করে সুপ্রভার হাত দুটো ধরেন, নরম গলায় জিজ্ঞেস করেন, আমি কি তোকে শুধু আমার ছেলের বউ হিসেবে দেখি শোভা? তুই তো আমার মেয়ে, মেয়ে বলেই তো তোর জন্য চিন্তা হয়। পানিতে সুপ্রভার দুই চোখ ঝাপসা হয়ে আসে। সুপ্রভা অভিমানী গলায় বলে, এটা আপনার মুখের কথা, মনের কথা মা নয় মা। যদি সত্যি আমাকে নিজের মেয়ে মনে করতেন তাহলে এভাবে আমাকে পর করে দিতে চাইতেন না। ঈশিতা চৌধুরী সুপ্রভাকে নিজের বুকে টেনে নেয়, মাথার ঠোঁট ছুঁয়ে দিয়ে দরদ মাখা গলায় বললেন, পাগলি মেয়ে একটা, বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায় নাকি? জন্মদাত্রী মা কি তোকে পর করে দিয়েছে? দেয়নি তো। নোমানের সাথে বিয়ের পর তোর খোঁজ খবর করেছে, তোর জন্য পছন্দের খাবার রান্না করেছে, তোর কষ্টে কেঁদেছে, তোর শোকে হেসেছে। তোর জন্মদাত্রী মা যেমন তোকে পর করে দেয়নি, তেমনি আমিও তোকে পর করে দিব না। বরং বিয়ের পর তোর প্রতি আমার ভালোবাসা বাড়বে বই কমবে না। সুপ্রভার বুকের ভেতর জমে থাকা কান্নাটা আরও চেপে রাখতে পারে না। সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়, জড়ানো গলায় বলে, মাতৃশ্রেণী আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি একটা বিধবা মেয়ে। মাত্র 5 মাস আগে আমার স্বামী মারা গিয়েছে, আর এরই মধ্যে দ্বিতীয় বিয়ে। সমাজের লোকেরা কি বলবে? এটা অসম্ভব মা, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার কথা রাখতে পারছি না মা। ঈশিতা চৌধুরী হাসলেন, হালকা হাসেন, বিদ্রূপ কণ্ঠে বলেন, সমাজ কী বলবে আর কি বলবে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শোভা। একদিন না খেয়ে থাকলে সমাজের লোকেরা তোকে খাইয়ে দিবে না, অসুস্থ হয়ে পড়ে থাকলে সেবা সুস্বাদই করবে না। তাছাড়া সমাজ তোর রাতের কান্না শোনেনি, তোর নিঃশব্দ কষ্ট দেখেনি, তাহলে এখন সমাজের কথাই বা আমি কেন শুনবো? মাও আমরা তো সেই সমাজে বাস করি, তাই না? ঈশিতা চৌধুরী তাচ্ছিল্যে হেসে বললেন, তোর জীবনে যখন এত বড় একটা ঝড় বয়ে গেল তখন সেই সমাজ ছিল। তুই যে সমাজের কথা বলছিস সেই সমাজের বিধবার জন্য সহানুভূতি দেখায় শুধু মুখের কথায়, কাজে এলে মুখ ফিরে নেয়। তাদের কাছে শোক মানে একটা সাজা, যেটা ঠিকঠাক ভোগ না করলেও মানুষ চরিত্রহীন বলে দাগিয়ে দেয়। ঈশিতা একটু থেমে আবার বলে ওঠেন, সমাজে বিধবার মাথায় ওড়না দৈর্ঘ্য মাপে পোশাকের রং দেখে বিচার করে। হাসলেন বলে তো তাড়াতাড়ি হাসেন কি করে? চুপ থাকে বলে নাটক করছে, নতুন করে বাঁচতে চাইলে বলে লজ্জা নেই। সমাজ কেবল আঙ্গুল তোলে, কাঁধে হাত রাখে না। সমাজ বিধবার শোকের মেয়াদ গুনে, কিন্তু তার হৃদয়ের শূন্যতা গুনে না। সমাজ কখনো জিজ্ঞেস করে না সে আদৌ বাঁচতে পারছে কিনা। তাই সমাজ কি বলল তা আমার কাছে মূল্যহীন। তুই মানুষ, সমাজ না। তোর বেঁচে থাকার আমার কাছে বেশি দামি। মানুষ কি বলবে এই ভয়ে যদি আমি তোকে শোকের হাতে দিই, তাহলে আমি তোর মায়ের যোগ্যই হব না। সুপ্রভাত চোখ ছলছল করে ওঠে। ঈশিতা চৌধুরী সৌরভের দিকে তাকিয়ে কিছু একটা ইশরা করতে সৌরভ এসে সুপ্রভার কাঁধে হাত রাখে, নির্ভীক চিত্তে বলে, মা কিছু ভুল বলছে না বোন, তোর জন্য ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি মা দুজনেই তার সাথে একমত পোষণ করছি। সমাজের কথা বাদ দিয়ে একবার নিজের কথা ভাব, নতুন করে বাঁচার স্বপ্ন দেখ বোন। সুপ্রভা নিরুত্তর দেখে ঈশিতা চৌধুরী আলতো করে সুপ্রভার দুই বাহু চেপে ধরেন, দীন কণ্ঠে বলেন, সমাজ কি বলবে এই ভয়ে কত মেয়ে সারা জীবন পাথর হয়ে বেঁচে থাকে জানিস? যারা হাসতে ভুলে যায়, নতুন করে বাঁচতে ভুলে যায়। কান থেকে চুন খসলে সমাজের লোকেরা তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সে আর 5টা সমাজের মতো সাধারণ মেয়ের মতো নয়, সে একটা বিধবা মেয়ে। মেয়েটা বেঁচে থাকতেও প্রতিনিয়ত মরে। যে সমাজ ধীরে ধীরে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই সমাজের মুখে ঈশিতা চৌধুরী থুথু দেয়। বা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলো, কিন্তু মা আমি তো আপনার সাথে ভালো আছি, সুখে আছি। আমি নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। বাকি জীবনটা আপনাদের সাথে কাটাতে চাই।
সুপ্রভা চৌধুরী ভ্রুকুঞ্চিত হয়। তিনি ক্রুদ্ধ গলায় বলেন, তুই কি বুড়ি হয়ে গিয়েছিস? তোর কি 4-5টা ছেলে মেয়ে রয়েছে? তোর বয়স কত? হ্যাঁ, মাত্র 22 বছর। তোর বয়সী মেয়েদের এখনো বিয়েই হয়নি। তোর এখনো গোটা জীবনটাই পড়ে রয়েছে। তোর জীবনটা এভাবে নষ্ট করে দিস না শোভা। তোর বাবা তোকে সারা জীবন আগলে রাখার জন্য বেঁচে থাকবো না। আমাদের বয়স রয়েছে, যখন তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোর অগোছালো জীবনটা গুছিয়ে দিতে না পারলেও আমি মরেও শান্তি পাবো না রে মা। এতদিন নিঃশব্দে সবটাই দেখছিলেন, শুনছিলেন সুপ্রভার মা আলোয়া বেগম। কিন্তু তিনি আর চুপ করে বসলে পড়লেন না। অধৈর্য হয়ে বললেন, তুই কবে কবে এতটা বেয়াদব হয়ে গেছিস সুপ্রভা? গুরুজনদের মুখে মুখে তর্ক করছিস। আপা ভাইজান যে সিদ্ধান্ত নিয়েছে তোর ভালোর জন্য নিয়েছে, এখানে আমি কোনো ভুল দেখছি না। নিজেকে বড় লসের ভাবতে শুরু করছিস, তাই না? নিজের জীবনের সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছিস। মায়ের কথায় সুপ্রভা বুকটা হু হু করে কেঁদে ওঠে। তার কন্দনত চেহারা দেখে আলোয়া বেগমের গলার স্বর নরম হয়ে আসে। বিধবা হয় কোনো অপরাধ না মা, তুই কোনো পাপ করিসনি। মৃত্যু তোর স্বামীর কপালে লেখা ছিল, তুই লিখে দিসনি। স্বামী মারা গেছে বলে না কে? জীবনটা একা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কি বোকামি ছাড়া আর কিছুই নয়। একটা মেয়ের জীবনে স্বামী মানে শুধু সম্পর্কের একটা নাম নয়, স্বামী মানে ভরসার একটা ঠিকানা, একটা মজবুত খুঁটি। বৃদ্ধা বয়সে ছেলে মেয়ে সবার হাত ছেড়ে দিলেও একজন স্বামী তার স্ত্রীর হাত ছাড়ে না, তাকে বুক দিয়ে আগলে রাখে। রৌনক চৌধুরী সুপ্রভাকে অনেক বোঝান, সুপ্রভাকে নতুন জীবন শুরু করার জন্য আকুতি মিনতি জানান। এতগুলো মানুষের অনুরোধ, আকুতি মিনতির ভারে সুপ্রভার শক্ত করে বাঁধা মনটা ধীরে ধীরে আগলা হয়ে আসে। সুপ্রভা মাথা নিচু করে অভিমানী গলায় বলে, তোমরা কেউই যখন চাইছো না আমি এই বাড়িতে থাকি, তখন আমার আর কিছু বলার নেই। তোমরা যা ভালো মনে করো তাই করো। সুপ্রভার কথা শুনে আনন্দে সকলের চোখে পানি চলে আসে। সৌরভ উৎফুল্ল গলায় বলে, মিয়া বিবি রাজি, তো ক্যা করেঙ্গা কাজী? ঈশিতা চৌধুরী পরম মমতায় সুপ্রভার চোখের জল মুছে দেয়। বরদমাখা গলায় বলেন, অনেক কান্নাকাটি হয়েছে, এবার সৌরভের জন্মদিন সেলিব্রেশন করা যাক। সুপ্রভা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বলেন, ঝটপট চেঞ্জ করে আয়, ঝটপট চেঞ্জ করে আয়। কান্নাকাটি করে চেহারা যে হাল করেছিস, দেখতে একদম পারফেক্ট কাজের বেডি রহিমা লাগছে। সুপ্রভা অস্পষ্টভাবে হেসে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। সবে নিজের রুমে পা রাখতে যাবে, ঠিক তখনই পেছন থেকে নোরার তিক্ত গলা শোনা যায়, খুব তো বলেছিলি তুই আমার ভাইয়াকে ভালোবাসো। আমার ভাইয়া ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে আসবে না। তুমি সারা জীবন ভাইয়ের স্মৃতি নিয়ে কাটিয়ে দিবে। এত তাড়াতাড়ি ভাইয়ার প্রতি সব ভালোবাসা ফানুস হয়ে উড়ে গেল, নাকি এত হট ড্যাশিং ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছো না? সুপ্রভার ঠোঁট কামড়ে কাঁপে অপমানে। ইচ্ছে করে নোয়ার দুগালে ঠাটিয়ে চড় দিতে, কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে ইচ্ছাকে ধামাচাপা দেওয়ার ছেড়েও মনে করে। সুপ্রভা গভীর শ্বাস নেয়, তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি জানো ছেলেটাকে? বাবা মা কার সাথে আমার বিয়ে কথা বলেছেন? জানি তো। কে সে? সে আর কেউ নয়, আমার ক্রাশ, ইভেন মেয়েদের হার্টথ্রোব, প্রফেসর শেখ সিয়ারাত শাহরিয়ার তোমাকে বিয়ে করতে চায়। তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? অবশ্য আনন্দ হবারই কথা, আফটার অল তোমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। তুমি তো এটাই চেয়েছিলে বলো। যখন দেখলে একটা হট ড্যাশিং ছেলে তোমার সামনে বসে রয়েছে, তুমি ক্রুদ্ধ হেসে মনে মনে ভাবলে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী তুমি স্যারের সামনে নিজেকে প্রেজেন্ট করলে। ফাইনালি তুমি। বাকিটা বলার আগে সাপটে চড় পড়ল নোরার গালে। নোরা 2 সেকেন্ড নিস্তব্ধ থাকে, তারপর হঠাৎ করে মুখটা বিকৃত হয়ে ওঠে। রাগে ক্ষোভে চিৎকার করে বলে উঠে সে, ইউ রাভিশ। শব্দ আটকে যায় নোরার ঠোঁটের কোণে। নোরা অপর গালে চড় পড়ে, পরপর 2টা থাপড় খেয়ে নোরা বাঘহীন হয়ে যায়। সে গালে হাত দিয়ে সুপ্রভার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। সুপ্রভা সেই দৃষ্টি পড়াও করে না, বরং শাসনের সুরে বলে, সম্পর্কে তোমার বড় ভাবি হই আমি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বেয়াদব মেয়ে একটা। সবাইকে নিজের মতো করো।
আমি এতদিন তোমার সব অপমান অন্যায় মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আমি ভুল করেছি। আমার উচিত ছিল তোমাকে চাপকে সিধে করে দেওয়ার। নোরার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। রাগ, ক্ষোভ, অভিমানের তীব্রতায় তার সর্বাঙ্গ কাঁপন ধরে। গালে শুয়ে থাকা আঙুল নামিয়ে এনে তার স্ত্রীর হাসি হাসে নোরা। বিদ্রুপ কণ্ঠে বলে, সুপ্রভা, বাহ, পড়বে ছেড়ে বউ হওয়ার আগে এত তেজ, এত অহংকার! বউ হওয়ার পর দেখা যাবে দম্বে তোমার পা মাটিতেই পড়ছে না। নোরা একটু থেমে আবারও বলে, নির্লজ্জ মেয়ে একটা, এক পুরুষ ছেড়ে অন্য পুরুষের কাছে যাচ্ছে, ছি ছি ছি। শব্দগুলো সুপ্রভার কানে উলপ্ত সীসা ঢাললো। নোরা পৈশাচিক হাসি এসে ঠোঁট বেঁকিয়ে বলে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। বিধবা সুপ্রভার বেয়ে অপমানের সুপ্রভার চোখ বেয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ে। সুপ্রভা 1 মিনিটও বিলম্ব করে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আমি আর নিতে পারছি না। এত অপমান সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি মস্ত বড় একটা ভুল করে যাচ্ছিলাম। নোরা চোখে আঙ্গুল দিয়ে আমার অবস্থান দেখিয়ে দিয়েছে। মা, বাবা, ভাইয়া যতই বলুক, আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু এই বাড়িতে থাকলে, না না, আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব আমি? বাবার বাড়িতে যেতে পারবো না, এখানেও থাকতে পারবো না। কোথায় যাব আমি? সুপ্রভার মাথার চুল খামচে ধরে, চোখে জল ভিজিয়ে দিচ্ছে তার গাল, বুক। সে চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে থাকে। মিনিট 2 পর কিছু একটা মনে পড়তেই তড়াক করে লাফিয়ে উঠে ফোনের খোঁজ চালায় সে। ঠিক সেই মুহূর্তে কর্কশ শব্দে ফোন বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে সিমি নামটা জ্বলজ্বল করছে। দেখে খুশিতে ঝলমল করে ওঠে সুপ্রভার 2 চোখ। সুপ্রভা কল রিসিভ করতেই ওপাশ থেকে সুরেলা কণ্ঠে বেশি আসে, কেমন আছিস প্রভা? নাক টেনে বলে, আমি ভালো নেই সিমি। বিধবারা যে চাইলেও ভালো থাকতে পারে না। তুই কি কান্না করছিস প্রভা? তোর গলার স্বর এমন লাগছে কেন? তোর কি হয়েছে প্রভা? তুই ঠিক আছিস তো? আমাকে কটা দিন থাকতে দিবি সিমি? মাত্র কটা দিন। আমি তো অশিক্ষিত নই। আমি ঠিক একটা চাকরি জোগাড় করে আমার নিজের ব্যবস্থা করে নিব। ততদিন তোর কাছে ঠাঁই দিবি আমাকে? সিমি অবাক গলায় বলে, তুই এভাবে বলছিস কেন প্রভা? তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর জন্য আমি জীবনটা উৎসর্গ করতে পারি। কিন্তু তোর কি হয়েছে? আমি পরে পরে তোকে সবটা বুঝিয়ে বলবো। এখন বলার মতো সময় নেই। আমি আজ রাতেই সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। একা আসতে পারবি না প্রভা? আমি কি ভাইয়াকে পাঠাবো? সুপ্রভা গভীর শ্বাস নেয়। চোখে কোনা জমা থাকা জলটা মুছে ফেলে নিজেকেই বলে, জীবনের লড়াইটা যখন একাই লড়তে হবে, তাহলে আজ থেকে শুরু হোক সেই লড়াই। সুপ্রভা থেকে রেসপন্স না পেয়ে সিমি বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হলো তোর? আমি কি ভাইয়াকে পাঠাবো? পাঠাতে হবে না, আমি একাই আসবো। ঠিক আছে, সাবধানে আসিস। আচ্ছা, রাখছি এখন। বাই বলে ফোন রাখতেই দরজার অপর প্রান্ত থেকে ঈশিতা চৌধুরীর গলা শোনা যাচ্ছে, শুভা হলো তার? সুপ্রভা চোখের জল মুছে গলা পরিষ্কার করে বলে, আসছে মা। চট জলদি আয় মা। আপনি যান, আমি 2 মিনিটে আসছি। সুপ্রভা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জলে ছিটে দিয়ে তড়িঘড়ি করে একটা ধূসর রঙের শাড়ি গায়ে জড়িয়ে নেয়। মুখে সামান্য একটা পাউডার লাগিয়ে নিজের কন্দনরত ফ্যাকাশে লুকাতে কি মনে করে আয়নায় একবার নিজের দিকে তাকায় সুপ্রভা। চেনা মুখ, অথচ আজ যেন অচেনা। চোখের কোণে জমে থাকা লবণাক্ত দুঃখজরা ধূসর শাড়ির আসলে মুছে নেয় সে। গভীর একটা শ্বাস নিয়ে দরজার বাইরে পা রাখে। রুমে ঢুকতে ঈশিতা চৌধুরীর চোখ দুটো তার মুখের দিকে থমকে যায়। মায়ের চোখে সন্তানের কষ্টের ছায়া ঠিক স্পষ্ট হয়। তিনি উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? সুপ্রভার ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, কই কিছু হয়নি তো। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই মায়ের চোখ কখনই ফাঁকি দিতে পারবি না। শোভা, কান্না করছিস কেন? বল, কি হয়েছে? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। তবে চল এবার কেক কাটি। কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দেয়। নোরা সোফায় বসে অবলীলায় ফোন টিপছে। সৌরভ ভয়ে ভয়ে নোরার দিকে এগিয়ে যায়। কাপা হাতে নোরার মুখের সামনে এক টুকরো কেক তুলে ধরে। সৌরভ অভিসন্ধি বুঝতে পেরে চিৎকার করে ওঠে, নোরা, তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা কালাটাকির হাতে খাবার খাবো? তোমাকে দেখলেই ঘৃণায় গাল গুলিয়ে বমি আসে আমার।
মাথা নিচু হয়ে যায় সৌরভের, চোখ দুটো ভিজে উঠেছে বোধ হয়। সুপ্রভা নিজের অপমান সহ্য করতে পারলেও তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। সে নোরার দিকে তাকিয়ে এগিয়ে যায়, কিছু বলতে উদ্যত হতে আচমকা তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আননোন নাম্বার দেখে সুপ্রভা কল কেটে দেয়, কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তি ধৈর্যশীলতায় পরিচয় দিয়ে একের পর এক কল করতেই থাকে। সুপ্রভা এক পর্যায়ে বিরক্ত হয়ে কল রিসিভ করে, সাথে সাথে অপর প্রান্ত থেকে নেশালো কণ্ঠ ভেসে আসে, হেই লাল চমচম।